দূরত্ব বজায় রাখুন। ওফ, কি গরম পড়েছে বলো তো, আর পারা যাচ্ছে না। আর গরম পড়াটাই খুব স্বাভাবিক, এখন মে মাস চলছে। কলকাতায় এখন 43 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে চলে গেছে। এখন দুটো জিনিস দ্রুত বাড়ছে, তাপমাত্রা আর আমার বাড়ির বিদ্যুতের বিল। যদি এসি চালাই আমার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যাবে, আর যদি না চালাই আমি খালি হয়ে যাব। বাসে ট্রেনে ওঠাটা যেন মানুষের কাছে একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। যখন মানুষ গাদাগাদি করে দাঁড়ায় তখন বোঝা কঠিন হয়ে যায় ঘামটা তোমার গায়ের থেকে পড়ছে না পাশের জনের। আজ সকালে যখন ফ্রিজ খুললাম না, এমনকি বরফটাও আমাকে বলছিল, ভাই আমাকে বের করিস না, আমি গলে যাব। তাই ভাবলাম এই বিদ্যুতের বিল দেওয়াচ্ছে আর এই গলে যাওয়া শহর থেকে নিজেকে বাঁচতে আমি যেখানে দৌড়াচ্ছি সেখানে যেন আমার একটা সোয়েটারের দরকার পড়ে। তাই আমি সাথে সাথে টিকিট কেটে ফেললাম আর আমরা চলে আসলাম কুইন অফ দ্য হিলস দার্জিলিংয়ে, যেখানে আছে মুগ্ধ করা পাহাড়, পাইন ফরেস্ট, ম্যাল রোড, ঝর্ণা, আঁকাবাঁকা পথ এবং খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং ট্রি গার্ডেন। আমরা কম বেশি দার্জিলিংয়ে সবাই ঘুরেছি, কিন্তু গরমের মধ্যে দার্জিলিং ঘোরার একটা আলাদাই মজা, যেখানে কলকাতায় সবাই এসির রিমোট খুঁজছে আর আমি কম্বলের খোঁজ করছি। দিদিভাই বলে দিয়েছে ট্রেন আসছে, চলো এবার তোমাদেরও দেখিয়ে দিই আমরা কিভাবে গেলাম দার্জিলিংয়ে। 2 মাস আগে আমরা টিকিট কেটে ফেলেছিলাম, আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরেছি, আমরা গেছি কামরূপ এক্সপ্রেসে। ট্রেনের টাইম ছিল 6:35, ট্রেন রীতিমতো ঠিকঠাক টাইমে চলে এসেছিল আর আমরা নন এসি কামরাই বুক করেছিলাম। হ্যাঁ, আমরা এসি কোচ করিনি, বিশ্বাস করো আমাদের এত বাজেট ছিলই না। আমি ঘরের বিল বাঁচানোর জন্য দার্জিলিং যাচ্ছি, আমি আবার এসি কোচ করব, কি দরকার বলো তো। টুক করে উঠে পড়লাম ট্রেনে এবং ট্রেনও ছেড়ে দিল একদম ঠিকঠাক টাইমে। ট্রেন কিন্তু একদম লেট করেনি। ট্রেনের দৃশ্য দেখতে দেখতে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম। বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নাম্বার 3। নিউ জলপাইগুড়ি থেকে আমরা একটা শেয়ার কার বুক করলাম, সেখান থেকে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকেই এরকম পাহাড় দেখা যাচ্ছিল আর আমি বহু বহু দিন পর পাহাড়ে যাচ্ছি, এই প্রথমবার আমার দার্জিলিং যাওয়া। নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়ি ধরার পর 4 ঘন্টা গাড়িতে থাকার পরে আমরা অলমোস্ট দার্জিলিংয়ে পৌঁছে গেছি। এটা হচ্ছে ঘুম স্টেশন আর এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। ছোটোবেলায় বইতে পড়েছি ঘুম স্টেশন, দার্জিলিংয়ের চা বিখ্যাত, টয় ট্রেন বিখ্যাত। আজকে নিজের চোখে দেখলাম, আজকে নিজের চোখের সামনে টয় ট্রেন দেখছি। এর থেকে ভালো উপভোগ মনে হয় আর কিছু হতে পারে না। তার মধ্যে একটা ক্লাউডি ওয়েদার, মনে হচ্ছে পুরো স্বর্গেতে চলে এসেছি, স্বর্গ। পুরো দার্জিলিং শহরটার মধ্যে একটা মেঘাচ্ছন্ন ব্যাপার, আর আমার পাশ দিয়ে যেন মনে হচ্ছে মেঘ চলে যাচ্ছে। আর এত সুন্দর পরিবেশটাকে করে ফেলেছে যেন মনে হচ্ছে আমি স্বর্গে আছি। দার্জিলিংয়ে গেলে সবাই টাইগার হিল দেখতে চায়, কিন্তু আমার কপালে কিন্তু টাইগার হিল জোটেনি। তবে আমার কোনো দুঃখ নেই, কিন্তু এইরকম মেঘাচ্ছন্ন আকাশও আমার মনটাকে পুরো ছুঁয়ে ফেলেছে। অনেক গল্প হলো, এবার চলো হোটেলটা দেখাই। এটা হচ্ছে 9 স্টার হোটেল, আমরা 1 মাস আগে বুক করেছিলাম। বেশ সুন্দর হোটেল, 3 স্টার হোটেল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপর দিকে হোটেলটা রয়েছে। আর এইটা হচ্ছে সিঁড়ি, আর উঠে এরকম একটা অ্যাম্বিয়েন্স দেখতে পাবে। রিসেপশনে ইন করে আমরা ঢুকে পড়লাম হোটেলের ঠিক ভিতরে। এটা হচ্ছে লাঞ্চ ডিনার করার জায়গা। হোটেলে আমরা বুক করেছিলাম 1 মাস আগে, বুক করে আসতে হয় এবং ফুল পেমেন্ট করে আসতে হয়। এটা হচ্ছে 9 স্টার হোটেলের কার্ড, তোমরা বুক করে আসতেই পারো আর ফোনও করে নিতে পারো। আর এটা হচ্ছে আমাদের রুম এরিয়া। চলো এবার রুমটা দেখিয়ে দেওয়া যাক। 301 নম্বর ছিল আমাদের রুম নাম্বার। এই হলো আমাদের রুম, আর ওখানে হচ্ছে বেড, আর পিছনটায় রয়েছে একটা বড় জানলা, যেখান থেকে
কাঞ্চনজঙ্ঘা এবং শহরের ভিউ দেখা যায়। এই হলো সেই বিশ্ববিখ্যাত কাঞ্চনজঙ্ঘা, যেটা এখন প্রাইভেট মুডে আছে। আমি কলকাতা থেকে ওর সাথে দেখা করতে এসেছি, আর এই ভদ্রলোক পদ্মার টেনে বসে আছে। এত ভাব ভালো নয়। পাহাড়ে উঠলে না আমাদের মেয়েদেরও এত ভাব থাকে না। আমি ভাবলাম কিছুক্ষণ পর হয়তো ওয়েদার ভালো হয়ে যাবে। আমি আবার জানলার কাছে গেলাম। জানলার কাছে গিয়ে দেখি একটু তো মেঘ সরেছে, তবে তার দেখা নেই গো, তার দেখা নেই। তাকে আর দেখতে পেলাম না। সে দেখা দিক চাই না দিক, আমি এবার রুমের ভিউ দিই। চলো, এখানে রয়েছে বেড, তার পাশে রয়েছে টেবিল, একটা জল গরম করার মগ, আর তার মধ্যে জল খাওয়ার জগ, আর একটা চেয়ার। আর এখানে রয়েছে টিভির রিমোট, আর রুম সার্ভিস জন্য একটা ফোন, আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল। এবার চলো বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে রয়েছে একটা শাওয়ার, মগ, একটা বালতি, তার মধ্যে রয়েছে একটা বেসিন। সব মিলিয়ে আমার ভীষণই ভালো লেগেছে ওয়াশরুম, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট ফাইট থেকে সব দিক দিয়ে খুব ভালো। আর একটা গিজারও রয়েছে, যেখান থেকে তুমি স্নানও করতে পারবে এবং মুখ ফুক সব কিছুই ধুতে পারবে। সব মিলিয়ে খুবই ভালো। বিকেলবেলাটা কিছুটা এরকম ভিউ ছিল। পরিষ্কার পাহাড় না দেখা গেলেও অল্প অল্প পাহাড় দেখা গেছে, কিছু কিছু শহর দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর আমরা রেডি হয়ে পড়লাম দুজনে মিলে, আর মেল রোড আর কিছু কিছু মার্কেট আর সাইট সিন করবো বলে। শহরের অনেক ছোট ছোট রাস্তা ঘুরতে ঘুরতে আমরা সেই হোপের সামনে চলে এসেছি। সেই হোপের কথা আমি বলছি, যেই হোপের সামনে মানুষ পাগলের মতন ছবি তুলতে থাকে। হ্যাঁ, সেই হোপের কথা বলছি। সেই হোপের সামনে আমি ভিড় দেখে তো আমি পাগল হয়ে গেছি। এত ভিড় কি করে হয় ভাই? এ তো আমাদের দুর্গাপুজোর সময়ও এত ভিড় হয় না। এই হোপের সামনে ফটো তোলার জন্য মানুষ পাগলের মতো করছে। তবে আমিও ফটো তুলেছিলাম, তখন এত ভিড় ছিল না। হোপের সামনে তো দাঁড়ানোর জায়গা নেই, তাই আমরা মার্কেট ঘুরতে আবার বেরিয়ে পড়লাম। এই সোজা চলে গেলে মেল রোড পড়ে। আমরা মার্কেট ঘুরছি আর একটু পোজও দিচ্ছি। পোজ দিয়ে আবার উল্টো দিকে হাঁটতে শুরু করলাম। এই যে এগুলো হচ্ছে এক একটা ব্যাঙ্কুয়েট, হোটেল, রেস্টুরেন্ট এবং মার্কেট। অনেকগুলো দোকানপাট বন্ধ হয়ে গেছে। আমরা একটুখানি দেরি করেই বেরিয়েছিলাম হোটেল থেকে। তো এখানে জিনিসপত্রর খুবই দাম, কিন্তু কিছু কিছু জিনিসের অ্যাভারেজ দাম ঠিকঠাকই আছে, ওগুলো নেওয়া যায়। যেহেতু অনেক রাত হয়েছে সেই জন্য মেল প্রায় বন্ধ হয়ে গেছিলো, আর অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছিলো বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে। মেলের দৃশ্যটা ঠিক এই রকম ছিল, কিন্তু দার্জিলিংয়ে যেরকম ঠান্ডা চেয়েছিলাম একদম সেরকম ঠান্ডা পেয়েছি। প্রায় রাতে চলে যাচ্ছিল প্রায় 11 ডিগ্রি, আর সকালবেলা প্রায় 18 ডিগ্রি। যেহেতু মেলে কিছু দেখতে পেলাম না, ওই জন্য আবার ব্যাক করলাম। দেখি এখনও হোপের সামনে ভিড়। ভাই, দুর্গাপুজোর সময় আমাদের এখানে এত ভিড় তো হয় না ভাই। কি ভিড়, তোমরাই বলো কি ভিড় বলো তো। এই ঠিক হোপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা ফটো তোলে। সবার যদি ভিডিও খুবই ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করে দেবে। কিন্তু তোমরা না কিন্তু সাবস্ক্রাইব করতে যাও না, সাবস্ক্রাইবটা করবে প্লিজ প্লিজ। কেউ যদি দার্জিলিং যেতে চাইছো, অসুবিধা হচ্ছে, যেতে পারছো না, আমাকে কমেন্ট করবে। আমাকে, ঠিক আছে, A to Z বলে দেবো। কোথায় কি সমস্যা হচ্ছে সব কিছু আমাকে বলবে। আমার কমেন্ট বক্স খালি আছে, কমেন্ট করবে, আমি রিপ্লাই করব। ওকে। 1-2 ঘন্টা ঘোরার পর প্রচুর খিদে পেয়ে গেছিলো। এবার কোথায় যে ভালো হোটেল, বাঙালি হোটেল তো খুঁজতে হবে। বাঙালি হোটেল আছে, প্রচুর বাঙালি হোটেল আছে, কিন্তু রিভিউ খুব একটা যে সবার ভালো সেরকম নয়। কিন্তু আমি এরকম রিভিউ খুঁজছি যে ভালো কোনটা হয়। তো অনেক খোঁজাখুঁজির পর একটা পেয়েছিলাম। খাবারের কোয়ালিটি এখানে খুব ভালো এবং দামের কোয়ালিটিটাও খুব ভালো, এবং দামের সাথে খাবারটা ভালোই মিল খাচ্ছে, এবং অ্যাভারেজ দাম রেখেছে, বেশি দামি রাখিনি। এবং এটা হচ্ছে তার মেনু, আর দেখে নিতে পারো। আমি নিয়েছিলাম ডিম থালি, আর এখানে আমি যতদিন দার্জিলিংয়ে ছিলাম আমি এই রেস্টুরেন্টেই লাঞ্চ ডিনার এখানেই সেরেছি। সব থেকে বড় কথা কি, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সার্ভিসিংও খুব ভালো। তোমরা পারলে এখানে ডিনার আর লাঞ্চ এখানেই সারতে পারো। এর পাশের রেস্টুরেন্টটাও বাঙালি, কিন্তু তবে আমার এইখানে বেশি ভালো লেগেছে। আমি লাঞ্চ ডিনার সবসময় দার্জিলিংয়ে যতদিন ছিলাম এখানেই করেছি। খাওয়া দাওয়া হওয়ার পর আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম।
হোটেলে যেতে যেতে এরকম কিছু অ্যাম্বিয়েন্স চোখে পড়লো, বেশ ভালো লাগছে। একদম খালি রাস্তায় রাত্রেবেলা হাঁটতে বেশ মজাদার একটা ফিলিংস। দার্জিলিংয়ের দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।